আজকে আমরা একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে এখানে উপস্থিত হয়েছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর প্রসেনজিৎ সিংহদেও। তিনি এখন বর্তমানে এস.এন. বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্স কলকাতাতে তিনি কর্মরত, বৈজ্ঞানিক হিসেবেই তিনি কর্মরত এবং তিনি এখানে 1999 সালে যোগদান করেন এবং তার আগেও বিভিন্ন জায়গায় উনি শিক্ষকতার কাজ করেছেন, প্রফেসর হিসেবে কাজ করেছেন। তার আন্ডারে প্রচুর পিএইচডি স্টুডেন্ট কাজ করেছে, বহু পোস্ট ডক্টরেট স্টুডেন্টস কাজ করেছে এবং এখনো তিনি সেখানেই বর্তমান রয়েছেন। তার শিক্ষকতার বা তার একাডেমিক ক্যারিয়ার বলতে গেলে তিনি এমএসসি উড়িষ্যা থেকে করেছিলেন, তারপরে তিনি পিএইচডি করেন, পিএইচডি করে তিনি বিদেশে যান, ইউরোপেও বেশ কিছু বছর পোস্ট ডক্টরেট কাজ করে আবার তিনি দেশে ফিরে আসেন, তারপর থেকে তিনি এখানেই কাজ করছেন। আর দ্বিতীয়ত ওনার আরেকটা পরিচয় আমার মনে হয় দর্শকরা যারা এটা দেখবেন তারা নিশ্চয়ই শুনে আনন্দিত হবেন। ও আমার খুব ছোটবেলাকার বন্ধু, বলতে গেলে বন্ধুই বলবো, অবশ্যই বন্ধু। আমরা স্কুলে একসাথে পড়েছি এবং তার ছোটবেলা থেকে আমরা দেখতাম, বিশেষ করে তিনি এখনো আমাদের বন্ধুদের মধ্যে যখন দেখা সাক্ষাৎ হয় ওর কথা বিশেষ করে আলোচনা হয়। তার কারণ হলো ও যেমন পড়াশোনায় সাংঘাতিক ইন্টেলিজেন্ট ছিল, পড়াশোনা এত ভালো ছিল, আমরা দেখতাম যে পরীক্ষার সময় অনেক সময় আমরা যে ফর্মুলাগুলো যেমন মুখস্থ করতাম, ও পরীক্ষার হলেতে ফর্মুলাগুলো ডিরাইভ করতো, মুহূর্তের মধ্যে ডিরাইভ করে সেটাকে অ্যাপ্লাই করে আনসারগুলো করতো। আমাদের কাছে খুব অবাক লাগতো ব্যাপারটা। তো শুধু পড়াশোনায় নয়, সে গানেতে তার আগ্রহ আছে, একইভাবে খেলাধুলায় সাংঘাতিক ভালো ক্রিকেট খেলতো। আঁকার মধ্যে বায়োলজি ক্লাসে দেখতাম, আমাদের বায়োলজিও একটা এক্সট্রা ক্লাস করতে হতো, সেখানে আঁকাতে এত সুন্দর ফিগারগুলো আঁকতো, অপূর্ব মানে সেই। আর এবং প্রত্যেকটি ছেলের কাছে ভীষণভাবে পপুলার ছিল, আমার স্কুলেতে শিক্ষকেরা ভীষণভাবে ভালোবাসতেন ওকে। তো রেজাল্ট বরাবরই ভালো ছিল, ক্লাসে প্রথম, চিরকালই প্রথম দ্বিতীয় প্রথম দ্বিতীয় হয়ে এসছে এবং এখন দেখছি এখন যেখানে রয়েছে এটা ওয়ান অফ দ্য মোস্ট টপ মোস্ট ইনস্টিটিউশনস ইন দ্য ফিল্ড অফ পিওর সায়েন্স। তো রিসেন্টলি ওর একটা খুব সুন্দর একটা বই বেরিয়েছে, সেটা হলো বইটার নাম হচ্ছে মেসোস্কোপিক রুট অফ রুট টু টাইম ট্রাভেল। এই যে টাইম ট্রাভেল নিয়ে আমরা যে শুনি, তার বেসিক কনসেপ্টটা তিনি এই বইয়ের মধ্যে দিয়েছেন। শুধু তাই নয়, তার মধ্যে তার নিজস্ব কিছু ধ্যান ধারণা আছে। আমরা আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব যে রয়েছে তারই বেশিরভাগ এই তত্ত্বেতে সেই তত্ত্বটা বেশি প্রয়োগ করা হয়েছে। সেই তত্ত্বের ওপর দাঁড়িয়েও নিজস্ব কিছু আবিষ্কার আছে এবং তার যে ফাইন্ডিংস তার উপরে থিওরিটিক্যাল অবশ্যই, সেই ফাইন্ডিংসের ওপর দাঁড়িয়ে এই বইটি লেখা। এবং সেই বইটিতে যারা এই বিষয়ে আগ্রহী, সে ছাত্র হিসেবে হোক বা গবেষক হিসেবে হোক, তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটা দিগদর্শন দেবে। আমরা একটুখানি এক সেকেন্ড বইটা যদি থাকে ফার্স্ট পেজ দেখিয়ে দেবো। দিস ইজ দ্য বুক রিটেন বাই হিম। তো আমরা ডেসক্রিপশনে ব্যাপার বইয়ের সমস্ত ডিটেলস দিয়ে দেবো, যারা আগ্রহী তারা পরবর্তীকালে বইটি জোগাড় করতে পারেন। তো ঘটনা হলো এই বিষয়, আমরা আজকে আলোচনার বিষয়টা ঠিক তাই রেখেছি। তার যে নতুন বই পাবলিশ হয়েছে, এটা একটি আমেরিকান পাবলিশার বইটি পাবলিশ করেছে। সেই বইটির যে বিষয়বস্তু, যে টাইম ট্রাভেল, সহজ কথায় বলতে গেলে টাইম ট্রাভেল বিষয়টা তার কাছে জানতে চাইব। আপনি তুমি আপনি বলবো না, তুমি বলি, প্রফেসর প্রসেনজিৎ, তুমি যদি এই টাইম ট্রাভেল ব্যাপারটা কি প্রথমে সংক্ষেপে, টাইম ট্রাভেল ব্যাপারটাকে একটুখানি সংক্ষেপে আমাদের কাছে বলো, তারপরে আমরা আলোচনাটা আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাব, প্লিজ। আচ্ছা, তো প্রথমে ধন্যবাদ শ্রীকুমার আমার সম্বন্ধে যা ইন্ট্রোডাকশন দিল, তাতে একটু বাড়িয়ে চাড়িয়ে বলে। এবং শ্রীকুমারও আমার খুব প্রিয় বন্ধু ছিল এবং শ্রীকুমারও ছোটবেলায় যথেষ্ট ইনোভেটিভ এবং উদ্যোগ নিত অনেক রকম ব্যাপারে। আপনারা দেখতেই পাচ্ছেন এখন যে এন্ডিভারটা চলছে ওটা এক ধরনের উদ্যোগ বলতে পারেন। অনেক ইনোভেটিভ উদ্যোগ ওর কাছ থেকে আমরা পেয়েছি ছোটবেলা থেকেই। তো এখন বিষয় হচ্ছে টাইম ট্রাভেল। তো
টাইম ট্রাভেল সোজা কথায় যেটা বোঝা হয় সেটা টু কমিউনিকেট উইথ দ্য পাস্ট। মানে আমি যদি আমার গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদারের সঙ্গে একটা কমিউনিকেশন করতে পারি, আমি তাকে একটা যদি SMS পাঠাতে পারি, এটাকেই টাইম ট্রাভেল বলা হয় জেনারেলি ফিজিক্সে। নর্মাল কোর্সে আমরা সবসময় ফিউচারের দিকে এগিয়ে যাই, কিন্তু টাইম ট্রাভেল মানে আমরা পাস্টেও যেতে পারি ইন সাম ফর্ম। তো সেটাকেই টাইম ট্রাভেল বলছি। তো স্পেসিফিক প্রশ্ন কিছু নাকি? এখন এই যে টাইম ট্রাভেলটা পাস্ট এবং ফিউচার দুটোই আমরা আলোচনার মধ্যে আনবো। আমার মনে হয় তোমার কাজটা মূলত পাস্টকে নিয়ে, তাই তো বইটাতে? হ্যাঁ, না, টাইম ট্রাভেল মানেই আমরা বলছি যে ইউ ক্যান গো টু দ্য পাস্ট, আইদার এ সিগন্যাল ক্যান বি সেন্ট টু দ্য পাস্ট অর ইউ ক্যান গো ইন পার্সন টু দ্য পাস্ট। হ্যাঁ, সো কোনো টেস্ট পার্টিকেল হতে পারে, একটা হিউম্যান বিং খুবই কমপ্লিকেটেড, একটা ইলেকট্রনকে যদি আমি পাস্টে পাঠিয়ে দিতে পারি, তো এগুলোকে টাইম ট্রাভেল মানে ইজ এ রেফারেন্স টু দ্য পাস্ট, সেন্ডিং সামথিং টু দ্য পাস্ট। ফিউচারকে আমরা টাইম ট্রাভেল বলি না, কেননা ফিউচার খুব নর্মাল কোর্সে হয়, কিছু না করলেও আমি ফিউচারে চলে যাব, আমাকে কিছু করতে হবে না, ইট ইজ অটোমেটিক। কিন্তু পাস্টে যেতে হলে আমাকে কিছু টেকনোলজির সাহায্য নিতে হবে। ঠিক আছে, আমরা ওই বিষয়ে আলোচনা করবো যে প্রেজেন্টের রেফারেন্সে পাস্টে অথবা ফিউচারেতে কি করে যেতে পারি। মূলত এখন পাস্টের কথাই যদি বলি, একজন সাধারণ মানুষ হিসাবে নিশ্চয়ই সে প্রত্যেকে একটা আগ্রহী হয় আমার পাস্ট কেমন ছিল, বা পাস্টে যদি আমি যেতে পারতাম তাহলে আমি কিভাবে এক্সপিরিয়েন্স করতাম আমার পাস্টকে, বা আমার সাথে রিলেটেড যারা পাস্টে যারা ছিলেন, যেমন তুমি এক্ষুনি বললে যে গ্র্যান্ডফাদার বা গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার ইত্যাদি ইত্যাদি। তো এই বিষয়টা বাস্তবে কিভাবে সম্ভব হতে পারে? এটা একটা একটা ইউটোপীয় ধারণা বা একটা কাল্পনিক বিষয় বলে মনে হয়, বা একটা সুপার ন্যাচারাল ফিনোমিনান বলে মনে হয়, কিন্তু তুমি একজন ফিজিক্সের বৈজ্ঞানিক হিসাবে এই ব্যাপারটাকে তুমি প্রতিষ্ঠিত করছো। তো সেই হিসাবে তুমি ব্যাপারটাকে সাধারণ মানুষের কাছে কিভাবে বিশ্বাসযোগ্য করে তুলতে পারবে, কিভাবে করছো তোমার ভিউ পয়েন্ট থেকে এই জিনিসটাকে যদি একটুখানি এলাবোরেট করো। আচ্ছা, এটা বোঝার জন্য বেশ কয়েকটা প্যারাডাইম আছে, এক একটা প্যারাডাইম ধরে এক এক রকম এর ডেসক্রিপশন হতে পারে। একটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে আমরা যেটা সায়েন্স করি, ফিজিক্স করি, আমাদের হাতে কিছু ইকুয়েশনস অফ মোশন আছে, যেটা এই ইকুয়েশন অফ মোশন কি বলছে যে একটা পার্টিকেল বা একটা ইলেকট্রন বা একটা ওয়েভ প্যাকেট বা একটা মানুষ, একটা অবজেক্ট, অ্যাট প্রেজেন্ট আমি ওর যদি অবস্থা জানতে পারি, স্টেট জানতে পারি, তাহলে ইন টাইম ওটা কিভাবে ইভলভ করবে এটা আমরা ক্যালকুলেট করে বলতে পারি। তো এই টাইম এভলিউশন আমরা দেখি যে সবসময় ইন ফরওয়ার্ড টাইমেই আমরা এগুলো সিমুলেট করতে পারি। যেরকম একটা সিম্পল উদাহরণ, যে একটা আমি স্যাটেলাইট পাঠাবো যেটা গিয়ে পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করবে, স্পেসে উঠে যাবে। তো এই স্যাটেলাইট পাঠানোর জন্য আমরা প্রথমে একটা ইকুয়েশন ধরে সেটাকে আগে সলভ করি, কম্পিউটারে সলভ করি বা কাগজে কলমে সলভ করি, এবং সেখান থেকে আমাকে সবকিছু কষে বার করতে হবে যে স্যাটেলাইটের মাস এত হবে, ওজন এত হবে, এবং ওকে, হ্যালো, হ্যাঁ শোনা স্যার, যাচ্ছে। ঠিক আছে। হ্যাঁ, কন্ট্রাকশন নিয়ে বলছি, লেন্থ কন্ট্রাকশন। হ্যাঁ, লেংথ কন্ট্রাকশন, টাইম ডাইলেশন, এগুলো আমরা কিছু টেস্ট পার্টিকলস নিয়ে এগুলো করতে পারি। এগুলো আমরা সত্যিকারের টুইন্স নিয়ে করার মতো টেকনোলজি এখন আমাদের হয়নি, তো যেটুকু করতে পারি তাতে হুবহু আমাদের ওই নাম্বারগুলো মিলে যায়। তো ঠিক যেভাবে আমরা স্যাটেলাইট লঞ্চ করছি নিউটনিয়ান ইকুয়েশনস ধরে, এভরিথিং ইজ প্রেডিক্টেবল, এখানে আইনস্টাইন ইকুয়েশন ধরে, আইনস্টাইন ইকুয়েশন উইল বি অ্যাপ্লিকেবল যখন ওই রকেটটা স্টার্টস মুভিং ভেরি ফাস্ট, ক্লোজ টু দ্য স্পিড অফ লাইট। তখন আর নিউটনস ইকুয়েশন আমরা সলভ করব না, তখন আমরা আইনস্টাইনিয়ান ইকুয়েশন সলভ করব। তো সেগুলো মিলে যায়।
এইবারে আমি যেটা করছি সেটা হচ্ছে ওই ফান্ডামেন্টাল পার্টিকেলস, ইলেকট্রন, প্রোটন, এইগুলোকে এদের আলাদা ইকুয়েশন অফ মোশন, শ্রোডিঞ্জার ইকুয়েশন বলে, সেটাকে সলভ করে দেখছি। ও টাইম এভলিউশন হ্যাপেন্স ইন নেগেটিভ টাইম, মানে ইট গ্রোজ ইয়াঙ্গার। আচ্ছা, ইন রেফারেন্স টু মানে টাইম ইন দ্য আর্থ নাকি কিভাবে? মানে এটা যদি আমি টুইন প্যারাডক্সে যদি ফিরে যাই, তো আইনস্টাইন ইকুয়েশন বলছে যে দ্যাট টুইন যে ট্রাভেল করছে, হি ক্যান ট্রাভেল ভেরি ফাস্ট বাট হি ক্যানট এক্সিড দ্য স্পিড অফ লাইট। ঠিক আছে, এনার্জিতে কনভার্ট করে যাবে। সে যখন ফিরে এলো, হ্যাঁ, সে যখন ফিরে এলো তখন তার 2 বছর বয়স বেড়েছে, কিন্তু তার ব্রাদারের 30 বছর বয়স বেড়েছে। আচ্ছা, ঠিক আছে, এখন আইনস্টাইন ইকুয়েশন বলছে যে ইফ হি ক্যান ট্রাভেল ফাস্টার দ্যান দ্য স্পিড অফ লাইট, এটা হলিউড মুভিতে প্রায় দেখানো হয়, এটা নিশ্চয়ই হলিউড মুভিতে দেখেছো, ছোট হয়ে যাবে। হ্যাঁ, মানে ওর বয়স 2 বছর বাড়বে না, ওর বয়স -2 বছর, মানে ও যদি 32 বছরের জার্নি শুরু করে তো 30 বছর বয়সে ফিরে আসবে। আচ্ছা, বাট হি হ্যাজ টু মুভ ফাস্টার দ্যান দ্য স্পিড অফ লাইট। আচ্ছা, কিন্তু স্যার এটা তো থিওরিটিক্যালি পসিবল, কিন্তু প্র্যাকটিক্যালি তো লাইট স্পিডে না, থিওরিটিক্যালি মানে কি? থিওরিটিক্যালি ইউ ক্যানট মুভ ফাস্টার দ্যান দ্য স্পিড অফ লাইট ইন আইনস্টাইনস ইকুয়েশনস। অ্যাকর্ডিং টু আইনস্টাইনস ইকুয়েশনস ইউ ক্যানট মুভ ফাস্টার দ্যান দ্য স্পিড অফ লাইট, কিন্তু এটা নয় যে পাস্ট ইজ গন। If you would have moved faster than the speed of light, then you would have come back to your age 30. So the past is there. Einsteinian view bolche the past is not gone anywhere. You cannot access it. এখন আমার কথা হচ্ছে যে ওটা যদি প্রেজেন্ট, তাহলে আমি আইনস্টাইনিয়ান ইকুয়েশন সলভ করছি, মানে পাস্ট যদি অলরেডি এখনো রয়েছে, তা আমি আইনস্টাইনিয়ান ইকুয়েশন সলভ না করে আমি শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করতে পারি। এবং যেসব জিনিসের জন্য শ্রোডিঞ্জার ইকুয়েশন অ্যাপ্লিকেবল, ফর এক্সাম্পল ইফ আই ওয়ান্ট টু টক অ্যাবাউট অ্যান ইলেকট্রন, তাহলে আমি নিউটন ইকুয়েশনও সলভ করবো না, আইনস্টাইনিয়ান ইকুয়েশনও সলভ করবো না, আমি তখন শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করব। তো in some specific situation, সেটা আমার ওই বইয়ে আছে বা পেপারে আছে, যে ফ্যানো রেজোনেন্স চাই, এত এনার্জি চাই, এত টেম্পারেচার চাই, ওই সিচুয়েশনে যদি আমি সেম ইকুয়েশন সলভ করি তো দেখা যাবে যে ও অ্যাকচুয়ালি -2, মানে ও 34 বছর বয়সে জার্নি শুরু করে ইলেকট্রনটা 32 বছর বয়সে ফিরে এলো। So this turns out in my calculation. এই যে আমরা যারা ক্রস চেক আছে, হ্যাঁ, এবার কিছু ক্রস চেক আছে যেগুলো ইমিডিয়েটলি করা যায়, সেগুলো মোটামুটি মিলে যাচ্ছে। এগুলো ইনডাইরেক্ট এভিডেন্স বলে, এগুলো ডাইরেক্ট এভিডেন্স বলে না, কিন্তু ইনডাইরেক্ট এভিডেন্স বলে। তো সেরকম ইনডাইরেক্ট এভিডেন্সের কথাও আমরা কিছু বলেছি, এক্সপেরিমেন্টও হয়েছে। এক্সপেরিমেন্টাল ডেটাকে আমি যদি প্রপারলি ইন্টারপ্রেট, ওই যে অ্যাস্ট্রোনটস যারা স্পেসে যায়, তারা যে ওখানে টাইম স্পেন্ড করে, তারপরে যখন ফিরে আসে, সেখানেও বলে নাকি এক বছর সে যদি সেখানে থাকে, সেখানে ভারত তোমার পৃথিবীর রেফারেন্সে তাদের কিছু সময়, কিছু সেকেন্ডের জন্য নাকি সময় তাদের কমে যায় আর কি, এরকম জাতীয় কিছু তত্ত্ব আছে তোমাদের কাছে? শুধু তাই কেন, একটা স্যাটেলাইটে জিপিএস যেভাবে কাজ করে, জিপিএস এরটা যদি দেখি তাহলেও তো আবার আউট হয়ে গেল নাকি? আবার আউট হয়ে গেল, মুশকিল হচ্ছে। আমাদের এভরিডেতে ওই জিপিএস টাইম কারেকশন করার জন্য তো লাগে। হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা প্রত্যেকদিন আমাদের এটা করতে হয়, যে আমরা যখন এই স্যাটেলাইট, যখন আমরা মোবাইলকে সিনক্রোনাইজ করে সিগন্যাল পাঠাই, এগুলো সবকিছু কিন্তু আইনস্টাইনিয়ান ইকুয়েশনে হচ্ছে। সুতরাং এটা ওই টুইন প্যারাডক্সে হচ্ছে, এখানে কিন্তু নেগেটিভ টাইম হচ্ছে না। একজন ফাস্টার এজ করছে, একজন সিগন্যালটা অনেক কম এজ করছে কম্পেয়ার টু মি, এবং ওটা কারেকশনটা করতে হয় আমাদের। এটা প্রায় 1 মিটার 2 মিটার এরকম অর্ডারের একটা লেংথ কন্ট্রাকশন হয়, এবং তার অ্যাসোসিয়েটেড টাইম ডাইলেশন হার্ডলি ফিউ মিলি সেকেন্ডেরও হবে না, ন্যানো সেকেন্ড হবে।
মানে ওই না, এটা 10 মিটার 15 মিটারের রেঞ্জে একটা লেংথ কন্ট্রাকশন হয়। এবার ওই 10 মিটার এক্সাক্ট ফিগারটা আমাকে বলতে হবে, দেখে বলতে হবে। ওই 10 মিটার যেতে লাইট যেটুকু সময় নেয় ওই ধরনের একটা এজ ডিফারেন্স হয় কিন্তু সিগন্যালের। মানে দ্য সিগন্যাল এজেস লেস কম্পেয়ার টু মি। ও সাম ন্যানো সেকেন্ড মাইক্রো কি তারও কম, ফেমটো সেকেন্ড অর্ডারের কিছু হবে, বাট ইট হ্যাপেন্স। এবং ওটা কারেক্ট করতে হয়, কারণ আমরা যখন ওই জিপিএস লোকেশন যখন ব্যবহার করি তখন ওই ডিস্টেন্সটা কিন্তু কম না, 10 মিটার 15 মিটার 20 মিটার টাইপের একটা ডিস্টেন্স আছে। তো আমার মোবাইলে যখন আমি জিপিএস লোকেশনটা দেখছি তখন কিন্তু আমাকে ওই লেংথ কন্ট্রাকশনটা আমাকে কারেক্ট করতে হয় অ্যাকর্ডিং টু আইনস্টাইনস ইকুয়েশন। তা নাহলে there will be an error of about 10-20 meters. কিউমুলেটিভ এফেক্টটা অনেক বড় হয়ে যাবে তাহলে আস্তে আস্তে। হ্যাঁ, কিউমুলেটিভ এফেক্ট বড় হতে পারে, কিউমুলেটিভ এফেক্ট বড় হতে পারে। স্যার একটা প্রশ্ন তখন আসছিল, কেটে গেল কানেকশনটা, যে আমরা নেগেটিভ টাইমে যদি পাঠাতে পারি, আইনস্টাইনের ওই থিওরিটা তো আমরা বুঝেছি যে অ্যাজ এ লোফ অফ ব্রেড দিয়ে বলেছিলেন যে স্লাইস অফ ব্রেড একটা ডাইমেনশন আছে, 5টা রয়ে যাচ্ছে। তা এবার প্রশ্ন হচ্ছে যে যদি আমি পাস্টে পাঠাতে পারি, ওই যে গ্র্যান্ডফাদার প্যারাডক্স যেটা আছে, যে আমি যদি আমার গ্র্যান্ডফাদারকে এমন কোন ইনফরমেশন দিয়ে দিই আমি না হওয়ার, তাহলে তো আমার কজ এফেক্টটাই ব্রেক হয়ে যাচ্ছে। তো হ্যাঁ, তাহলে এটা কি করে কজ এন্ড এফেক্ট? আইনস্টাইন থিওরি বলছে যে যেহেতু তুমি লাইটের চেয়ে জোরে যেতে পারবে না সেহেতু তুমি কজালিটিকে ব্রেক করতে পারবে না, ঠিক আছে? এখন কজালিটি মানে কজ অলওয়েজ প্রিসিডস দ্য এফেক্ট। আমি ঘুষি মারলে তোমার লাগলো, এই নয় যে তোমার প্রথমে লাগলো তারপর আমি ঘুষি মারলাম। এটা টেনেটে যেটা দেখাচ্ছে বেসিক্যালি তাই। আগে বুলেটটা কামস আউট অফ দ্য হোল এন্ড এন্টার্স দ্য রিভলভার। হ্যাঁ, তো এখন আইনস্টাইনের থিওরি অবশ্যই এটা ডিসকাস করেছে, কিন্তু বলেছে যে যেহেতু ওটা আমরা অ্যাক্সেস করতে পারবো না সেহেতু আমাদের আওয়ার নর্মাল আইডিয়া অফ কজালিটি এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। কিন্তু এখন ফিজিক্স বলছে অনেক প্যারালাল থিওরিজ আছে। ফিজিক্সের ব্যাপারটাই হচ্ছে যে অনেক প্যারালাল থিওরি আছে, এবং কোয়ান্টাম মেকানিক্স এবং এই থিওরি অফ রিলেটিভিটি এ দুটো প্যারালাল, এ দুটোকে এক করা যায় না। এখানে আমি একটা অন্য পয়েন্ট থেকে স্টার্ট করে সলভ করি, ওখানে আমি অন্য একটা পয়েন্ট থেকে স্টার্ট করি, দুটো গিয়ে একটা জায়গায় একে অপরকে কন্ট্রাডিক্ট করে। এখন আমি জানি যে যদি আমি এই রকেট পকেট এইসব নিয়ে ডিল করি তাহলে আমাকে আইনস্টাইন ইকুয়েশন ধরে সলভ করতে হবে, আর আমি যদি ইলেকট্রন প্রোটন ফোটন এইসব নিয়ে ডিল করি তাহলে আমাকে শ্রোডিঞ্জার ইকুয়েশন ডিরাক ইকুয়েশন এইসব ধরে সলভ করতে হবে। স্মল পার্টিকেলস এর জন্য একটা সেট অফ লস আর বড় বড় পার্টিকেলের জন্য আলাদা। এক্স্যাক্টলি। সুতরাং এখন হঠাৎ কোয়ান্টাম মেকানিক্স থেকে যদি দেখা যাচ্ছে যে নেগেটিভ টাইমে আমি সিগন্যাল পাঠাতে পারি, then we have to worry about causality. This is an unsolved problem yet. সেখানে প্রশ্ন হচ্ছে, do I find the same past? Do I find a different past? Multiverse ব্যাপার চলে আসছে না। in one way of thinking there can be other ways of thinking. মানে ম্যাথমেটিক্যালি আলাদা আলাদা প্রবাবল সলিউশন হচ্ছে, ওই এক একটা সলিউশন হতে পারে এরকম কিছু নাকি? Multiverse is one interpretation. It is not a very reasonable interpretation actually. Multiverse একটা প্রচলিত কথা, বাট ওর এস্টাবলিশড কোনো থিওরি নেই। মানে কোয়ান্টাম মেকানিক্যালি একটা প্রবাবিলিটির ব্যাপার চলে আসে। আমি যে একটা স্লাইস অফ ব্রেড দেখছি তার কিন্তু অনলি একটা প্রবাবিলিটি আছে। অন্য 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 কিছু কি দেখতে পারি যেটা পাস্টে চলে গেল? সেই স্লাইসটাকে যদি আমি ফিরিয়ে আনার চেষ্টা করি তাহলে কি আমি অন্য কিছু দেখতে পারি? প্রবাবিলিস্টিক থিওরি সেটা এখনো আসে। এবার বলছিলাম অডিওটা আসছে। আইনস্টাইনিয়ান। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। শ্রীকুমার প্লিজ করে গেছে। না 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 না, আমি আছি। আচ্ছা,
হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। এবার ঠিক আছে, কন্টিনিউ করবো? হ্যাঁ, ঠিক আছে এবার। এখন আইনস্টাইনিয়ান পিকচারে কোনো প্রবাবিলিটির কনসেপ্ট নেই, ঠিক আছে? আমি যদি 34 বছরে শুরু করলাম, সম্ভব যদি আমি 32 বছরে ফিরে আসতে পারি, তো আই উইল ফাইন্ড দ্য এক্সাক্ট মি 32 ইয়ার্স ইয়াঙ্গার। God does not play dice. God does not play dice. I will find exactly that 32-year-old প্রসেনজিৎ সিংহদেও, ঠিক আছে? কিন্তু কোয়ান্টাম মেকানিক্স বলছে যে না, এখানে তো একটা আমি যে ইকুয়েশনটা সলভ করছি সেটা তো একটা প্রবাবিলিস্টিক ইকুয়েশন। সো ইফ আই কাম ব্যাক টু মাই এজ 32, then whether I'll find the same 32-year প্রসেনজিৎ সিংহদেও, well, there is a probability for it. এইটাই হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের বক্তব্য। তো এখন এটা সত্যিকারের এক্সপেরিমেন্ট না করলে এটা আমরা রিজলভ করতে পারবো না, বিকজ আফটার অল কোয়ান্টাম মেকানিক্স ইজ এ প্রবাবিলিস্টিক ইকুয়েশন। তা আপনার এক্সপেরিমেন্টে তো আপনি দেখেছেন যে নেগেটিভ টাইমে রেজাল্ট দেখাচ্ছে ইলেকট্রনটা। হ্যাঁ, এটা কি রকম দেখেছি যে একটা ইলেকট্রন যদি নেগেটিভ টাইমে যায়, মানে ইটস গ্রোয়িং ইয়াঙ্গার উইথ টাইম, তখন ওর চার্জটা কিন্তু উল্টে যায়, পজিট্রন হয়ে যায়। মানে পজিট্রন হয়ে যাবে। তো সেটা যদি একটা পজিট্রন হয়ে যায়, তখন সে আরেকটা ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করবে। মানে দুটো ইলেকট্রন বাইরে থেকে দেখছি, দুটো ইলেকট্রন একটা বাউন্ড স্টেট তৈরি করলো, অলদো দে শুড রিপেল, বাট দে অ্যাট্রাক্ট ইচ আদার এন্ড ফর্ম এ বাউন্ড স্টেট। এখন ইন্টারনালি ওয়ান অফ দেম ইজ অ্যাক্টিং লাইক এ পজিট্রন, ওয়ান অফ দেম ইজ অ্যাক্টিং লাইক এন ইলেকট্রন। এই ধরনের এভিডেন্স আমরা পেয়েছি, কিন্তু সত্যিকারের সেন্ডিং এ সিগন্যাল, সেন্ডিং এন SMS, making an inquiry, are you the exact Prosenjit Singhdeo 2 years younger, এই ধরনের এক্সপেরিমেন্ট এখন ফিজিবল বলে আমার মনে হয় না। মানে একটা স্টেট চেঞ্জ দিয়ে আমরা এটাকে মানে ইনফার করছি ব্যাপারটাকে। হ্যাঁ, স্টেট চেঞ্জ থেকে আমরা এটা ইনফার করছি। তো এই ধরনের এক্সপেরিমেন্টের ওপর আমরা ইন দ্য ফিউচার জোর দিতে পারি, যে ট্রাই টু সি, এখানে এগুলো বেসিক্যালি কুপার পেয়ার্স, দিস ক্যান গিভ রাইজ টু সুপার কন্ডাক্টিভিটি। দুটো ইলেকট্রন সামহাও যদি একটা বাউন্ড স্টেট তৈরি করতে পারে, দিস ইজ এ কুপার পেয়ার, এবং ইট ক্যান গিভ রাইজ টু সুপার কন্ডাক্টিভিটি। তো সেই ধরনের সেটআপ যেখানে এই ধরনের বিহেভিয়ার পাওয়া যেতে পারে, আমরা সেইগুলো ইন দ্য ফিউচার আরো বেশি করে দেখার চেষ্টা করব। Really doing some experiment to resolve the grandfather's paradox will be too exotic and not very practically relevant now. এখন পৃথিবীতে আর অনেক ইমিডিয়েট প্রবলেমস আছে, ইম্পর্টেন্ট প্রবলেমস। হ্যাঁ। না, আমি একটা প্রশ্ন করছি আর কি, যে প্যারাডক্সের কথা বললে টু মিট গ্র্যান্ডফাদার। তো মনে করো আমি ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি যে গ্র্যান্ডসন মিট করলো গ্র্যান্ডফাদারকে থ্রু তোমার এই টাইম ট্রাভেল দিয়ে, ব্যাকওয়ার্ডস টাইম ট্রাভেল দিয়ে মিট করলো, অ্যান্ড বাই চান্স মনে করো সে তার কোনো একটা অ্যাক্সিডেন্টাল ব্যাপারে সে গ্র্যান্ডফাদার মারা গেল ওই মিটিং এর ডিউরেশন টাইমে। এখন তাহলে গ্র্যান্ডসনের এক্সিস্টেন্স কি করে হবে? হ্যাঁ, সেটাই তো প্যারাডক্স। সো দ্যাট ইজ দ্য প্যারাডক্স, দ্যাট if I go back in time, if I go back in time and kill my grandfather, so then what happens even before he is born? এখন আমি আমার থিওরিতে যা সিম্পল জিনিসটা দেখতে পাচ্ছি, বিকজ দিস ইজ নট, এখন আইনস্টাইন পিকচার কি বলছে যে ইউ স্টার্ট মুভিং ফাস্টার, ইউ অ্যাক্সিলারেট ইউরসেলফ, এবার একটা সময় গিয়ে আই এক্সিড দ্য স্পিড অফ লাইট অ্যান্ড দেন আই সাডেনলি ডিসঅ্যাপিয়ার ইন এ ব্লব। হ্যাঁ, কেননা ইউ ক্যানট সি দ্য লাইট কামিং ফ্রম মি, তুমি আমাকে দেখছো কি করে? বিকজ লাইট রিফ্লেক্টেড ফ্রম মি ইজ গেটিং ইনটু ইউর আইজ। ওখানে লাইট কিন্তু ছুঁতেই আমি পারবে যদি না, মুভিং ফাস্টার দেন দ্য স্পিড অফ লাইট, লাইট ছুঁতেই পারবে না, তো লাইট কামিং ফ্রম মি উইল নেভার রিচ ইউ, লাইট ছুঁতেই পারবে না। সুতরাং আই সাডেনলি ডিসঅ্যাপিয়ার এন্ড দেন আই গো, তারপর যেখানে আমি ডিসিলারেট করব না, ডিসঅ্যাপিয়ার করে আমি একটা পাস্ট, অ্যাক্সিলারেট করে আমি একটা পাস্ট সাউন্ডটা সিগন্যাল ব্রেক করছে, একটু শোনা যাচ্ছে না।
এরকম লাগে বলো তো এরকম ইম্পর্টেন্ট জায়গায়। পরে ওনাকে একটা ভালো জায়গায় বসে করতে বলো, মানে ইনস্টিটিউটে ঠিক থাকে বলেছিল। ইনস্টিটিউট থেকেই পরে একবার যদি সম্ভব হয়। হ্যাঁ 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 হ্যাঁ, এটাকে আরেকবার রিপিট করতে হবে। ঠিক আছে, একটা হোক এটা। হ্যাঁ ঠিক আছে। ভালো করে সেবারে না ইংলিশেই হবে, ইংলিশে হ্যাঁ হ্যাঁ বেশি প্রথম থেকে ও ইংলিশে কমফোর্টেবল বেশি। ঠিক আছে। তো কোয়ান্টাম পিকচারটা আলাদা। কোয়ান্টাম পিকচার হচ্ছে আমি একটা সিগন্যাল ক্রিয়েট করলাম, সিগন্যাল যেরকম টরে টক্কা টরে টক্কা 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 টরে, একটা বাইনারি কোডে আমি একটা সিগন্যাল তৈরি করলাম, and this signal is growing younger with time. ঠিক আছে, মানে দিস ইজ মাই এক্সাক্ট ক্যালকুলেশন যে আমি একটা সিগন্যাল তৈরি করলাম এবং দিস সিগন্যাল ইজ গ্রোয়িং ইয়াঙ্গার উইথ টাইম। সুতরাং আমার বয়স বেড়ে যাচ্ছে, সিগন্যালটার বয়স কমে যাচ্ছে। ঠিক আছে, এখন এই প্যারাডক্স একটু ড্রামাটিক ওয়েতে আমাদের এক্সপ্লেন করতে হয়, যার জন্য এই গ্র্যান্ডফাদার্স প্যারাডক্স। ঠিক আছে, এখন সাপোজ আই এম গ্রোয়িং ইয়াঙ্গার, হোয়াট হ্যাপেন্স? আইনস্টাইনের পিকচার যেরকম আমি একটা জায়গায় গিয়ে ডিসঅ্যাপিয়ার করে গেলাম তা কিন্তু না, আই এম গ্রোয়িং ইয়াঙ্গার। আমি ইয়াং হতে হতে আমি আই গো ইনটু মাই মাদার্স উম্ব। হ্যাঁ, তারপর ইফ দ্যার ইজ এ পাস্ট, so when I'm, let's say, 5 years older, then I meet my grandfather. হ্যাঁ, আমার গ্র্যান্ডফাদার হয়তো আমার 10 বছর বয়সে মারা গেছে, কিন্তু আমি ইয়াং হতে হতে আমার যখন বয়স, এভরিথিং হ্যাপেন্স, নাথিং ডিসঅ্যাপিয়ার্স, so somebody is watching it. তো তোমার বয়স হয়তো বেড়ে যাচ্ছে, তুমি হয়তো এগিয়ে গেলে, সুতরাং আমার যখন 5 বছর বয়সে ফিরে গেলাম তখন আমি আমার গ্র্যান্ডফাদারের সঙ্গে আমি খেলা করছি। The question is same activities, repetition of the same activities or not, এটা একটা প্রশ্ন। কিন্তু but the other way of seeing it, যে আজকে যদি আমার একটা চিন্তা থাকে যে আমি গ্র্যান্ডফাদারকে মারবো, আমার একটা এভিল চিন্তা আছে মাথায়, তো 5 বছর বয়সে তো আমার সেই চিন্তাটা ছিল না। আমি যদি আমার কনসিয়াসনেস বা আমার পুরো সিস্টেমটাই চেঞ্জ হয়ে যাবে টাইমের সাথে। হ্যাঁ, আমার মেন্টাল চিন্তাটাও তো আস্তে আস্তে কমে যাবে। তো এগুলো কি হবে প্র্যাকটিক্যালি না করে দেখলে, এখানে অনেক রকম ফিলোসফিক্যাল প্রশ্ন আসছে। তো আমি তো সেভাবে খুব একটা প্রবলেম দেখছি না ফর দ্য টাইম বিং। এক্সপেরিমেন্ট করলে অনেক রকম দেখা যেতে পারে। এখানে অন্য একটা বিষয় আনার চেষ্টা করছি, যেমন এটা কতটা সত্য না সত্য আমরা জানি না, যে যেমন বলা হয় যে গৌতম বুদ্ধ তার পাস্ট বেশ কিছু লাইফের স্মৃতি তার মধ্যে ছিল। এখন তোমার এই থিওরির মধ্যে দিয়ে এই জিনিসটাকে এর ওপরে কোনো একটা সায়েন্টিফিক লাইট থ্রো করা যেতে পারে কি? এই যে একটা ধারণা আছে, না, সায়েন্টিফিক লাইটটা আমি ওটা অন্যভাবে দেখি, কারণ ওখানে রিইনকার্নেশনের তো আমি অন্যভাবে দেখি। আমি এক্সাক্ট ফেনোমেনা দিয়ে ব্যাপারটা দেখি না। আমি যখন দেখি যে ওরা কিসের বেসিসে এই কথাগুলো বলতো, কেননা ওদের কিন্তু একটা খুব সুন্দর লজিক্যাল সিস্টেম ছিল। লজিক্যাল সিস্টেম যদি কেউ ঘাটাঘাটি করেছে, আমি অ্যাকচুয়ালি এই কাজগুলো করার পর থেকে আমি ওদের লজিক্যাল সিস্টেম ব্রেক করছে, কথাগুলো শোনা যাচ্ছে না ঠিক। আরেকবার সিগন্যালটা ব্রেক করছে, কথাগুলো শোনা যাচ্ছে না। কি ভাই, এটা ঠিক আনন্দটা পুরো নেওয়া যাচ্ছে না আসলে। হ্যাঁ, আর তো মাথাটা ইয়ে হয়ে যাচ্ছে, চটকে যাচ্ছে। এটা এখানে রয়েছে কিন্তু তিনজন মনে হয় জিওর জন্য এরকম কোনো নেট দিয়ে, মোবাইলের নেট দিয়ে করছেন বোধহয়। হ্যাঁ, এটা থাক, আমি অন্য একদিন আরেকবার না বসা যাবে। হ্যাঁ, জিওতে হচ্ছে এরকম, ওই জন্যই করছে, খুব ডিস্টার্ব করে।
অ্যাকচুয়ালি ডেটা স্পিডটা তো সেই আমি যখন কিনেছিলাম তখন বোধহয় 2 GB পার ডে কিনেছিলাম বা কিছু, ওইটা আরো একটু বেশি কিনতে হবে তাহলে এই ধরনের 2 GB বলে, 2 GB দেয় না, লেন্থ হ্যাঁ কন্ট্রাক্ট করে দেয়। হ্যাঁ সেই হয় ওইসব করে না। এখন বক্তব্য হচ্ছে যে আমি ব্যাপারটা এক্সাক্ট ফেনোমেনা দিয়ে কম্পেয়ার করি না, কারণ ওখানে ফেনোমেনা বলতে গেলে ওরা কিন্তু রিইনকার্নেশনের কথা বলছে। শোনা যাচ্ছে? ঠিক ঠিক, হ্যাঁ 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 হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। শোনাও যাচ্ছে, দেখাও যাচ্ছে। আচ্ছা, তো ওরা যে রিইনকার্নেশনের কথা বলছে সেটা কিন্তু ওটা ওটা একটু অন্যরকম ফেনোমেনা, অ্যাজ এ ফেনোমেনা ডিফারেন্ট। কিন্তু ব্যাপার হচ্ছে যে এরা কিন্তু একটা খুব এক্সপ্লিসিট ফিলসফিক্যাল সিস্টেম, একটা লজিক্যাল সিস্টেম দাঁড় করিয়েছিল। বুদ্ধিস্টরা হতে পারে, শঙ্করাচার্যকে বলা যেতে পারে, তারপর ন্যায়, বৈশেষিকা, এরকম মীমাংসা বলে অনেক স্কুল ছিল, এরা কিন্তু খুব রিগারাস লজিক ফলো করতো। তো আমি যদি সেই রিগারাস লজিক্যাল সিস্টেমে ঢুকি তো আমি দেখি যে এই লজিক্যাল সিস্টেমটা কিন্তু মডার্ন ম্যাথামেটিক্স বা ফিজিক্সের সঙ্গে কমপ্লিটলি প্যারালাল, আমি প্যারালাল খুঁজে পাই। আমি অ্যাকচুয়ালি সেই ব্যাপার, হ্যাঁ সেই ব্যাপারটা নিয়ে আমি এখন মোর ইনভলভ। তোমার বোধহয় অদ্বৈত বেদান্ত নেক্সট কাজকর্ম এই জাতীয় করছো, বই টই লেখার ব্যাপারে ভাবছো বোধহয়, নাকি? হ্যাঁ, আমার নেক্সট বই, আমার লাস্ট চ্যাপ্টারটা একটু এর উপরে থাকবে। আচ্ছা, তো এই এই যে দুটো লজিক্যাল সিস্টেমের মধ্যে যে এক্সাক্ট, মানে এটা একদম ম্যাথামেটিক্যাল এক্সাক্টনেস বলা যেতে পারে। একটুখানি যদি বলো কিভাবে দুটো প্যারালাল যাচ্ছে তোমার মতে। আমি সংক্ষেপে, বেশিক্ষণ আমি আলোচনা খুব দীর্ঘায়িত করব না আজকে, যদি এরপরে সৌভিকের প্রশ্ন থাকলে করবে। তুমি এই ব্যাপারটা একটুখানি ইলাবোরেট করার চেষ্টা করো সংক্ষেপের মধ্যে। হ্যাঁ, একটু এলাবোরেট করতে গেলে যেটা আমাকে প্রথমেই বলতে হবে যে যে আমরা যখন বলি যে এই জিনিসটা কি, আমি একটা কলম দেখিয়ে বললাম যে হোয়াট ইজ দিস। হ্যাঁ, এখানে একটা ওয়েস্টার্ন ফিলসফি আর ইস্টার্ন ফিলসফির মধ্যে একটা ডিফারেন্স আছে। এখন ইস্টার্ন ফিলসফি মানে ইন্ডিয়ান ফিলসফি যা বলছে এটা কিন্তু এখন ম্যাথামেটিক্যাল ফিলসফি মোটামুটি সেটাকে অ্যাডাপ্ট করে। যেমন একটা জিনিসকে যদি বুঝতে হয়, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইটস ভ্যাকুয়াম স্টেট। ঠিক আছে, যেরকম জিরো, হ্যাঁ একটা যেমন উদাহরণ 1 বোঝার জন্য জিরো। হ্যাঁ, 1 বোঝার জন্য জিরো। হ্যাঁ, সো ইফ সামবডি কামস এন্ড আস্কস ইউ আ কোয়েশ্চেন হোয়াট ইজ 1, এর কিন্তু কোনো উত্তর নেই। এর উইথ উত্তর রিলেটিভ হচ্ছে, টু জিরো আমরা বুঝতে পারি। হ্যাঁ, তুমি যদি আগে প্রথমে জিরোটাকে বুঝতে হবে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড 1 উইথ রেসপেক্ট টু 0 এন্ড 0 উইথ রেসপেক্ট টু 1। তো আমাদের সংস্কৃতে একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা ইট গোজ লাইক দিস, যে একটা উদাহরণ দিচ্ছি। এখন এটা সিম্বলিক্যালি বললে লোকে ঘাবড়ে যাবে। হ্যাঁ, সিম্বলিক্যালি না, এটাকে লজিক্যালি ধরতে হবে। এখানে কোনো রকম সিম্বলিজম নিয়ে এলে হবে না। এখানে যদি শিব, পার্বতী, দুর্গা এগুলোকে কমপ্লিটলি মাথা থেকে বার করে দিতে হবে। ঠিক আছে, একটা পিওর লজিক্যাল ফ্রেমওয়ার্ক হিসেবে ধরতে হবে। যেমন প্রথমে যে নির্গুণ মানে গুণ ভ্যাকুয়াম, এই গুণ ভ্যাকুয়াম থেকে আমরা সগুণ পাই। সগুণ ইজ লাইক এ ম্যানিফোল্ড, এটা আমরা ম্যাথামেটিক্স এটাকে আমরা ম্যানিফোল্ড বলি। আচ্ছা, এই সগুণ কিন্তু একটা আনপোলারাইজ জিনিস। এটা মানে 0 উইথ রেসপেক্ট টু 1, 1 উইথ রেসপেক্ট টু 0, there is not much difference between 0 and 1. তো সগুণকে আমরা এবার পোলারাইজ করি, সেখানে ওটা হয়ে গেল কুগুণ, সুগুণ, এবং তার মধ্যে একটা নিউট্রাল পয়েন্ট থাকে বিগুণ। কুগুণ, সুগুণ, বিগুণ। অরূপ, স্বরূপ, কুরূপ, সুরূপ, বিরূপ। নিরাকার, সাকার, কদাকার, সুয়াকার, বিকার। তো আমার একটা ইউটিউব ভিডিও আছে এর উপরে, আমি এটা একটু এলাবোরেট করার চেষ্টা করেছি। লিঙ্কটা আমি পাঠিয়ে দেবো কোনো সময়। তো ডিফারেন্সিয়াল টোপোলজি, ডিফারেন্স, তো এখন ফিজিক্স বা ম্যাথামেটিক্স এর মাদার অফ অল থিওরিজ হচ্ছে ডিফারেন্সিয়াল জিওমেট্রি। এখন ডিফারেন্সিয়াল জিওমেট্রিতে কিন্তু আমরা এক্স্যাক্টলি এই ধরনের একটা লজিক ফলো করি, যে আমাদের প্রথমে ভ্যাকুয়ামটা আইডেন্টিফাই করতে হবে।
ভ্যাকুয়ামটাকে, ভ্যাকুয়াম স্টেটটাকে আইডেন্টিফাই করতে পারলে আমরা ম্যানিফোল্ডটা কি বুঝতে পারবো। দিস ম্যানিফোল্ড ইজ আনপোলারাইজড ম্যানিফোল্ড। এবার এটাকে পোলারাইজ করতে হবে, একটা পার্ট পজিটিভ একটা পার্ট নেগেটিভ, এবং তাদের মাঝখানে একটা নিউট্রাল পয়েন্ট হবে। এবার এই নিউট্রাল পয়েন্ট ক্যান গিভ রাইজ টু ফার্দার স্ট্রাকচার। দ্য নিউট্রাল পয়েন্ট ক্যান অ্যাক্ট অ্যাজ এ নিউ ভ্যাকুয়াম। আচ্ছা, হ্যালো, হ্যাঁ 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 শোনা যাচ্ছে স্যার। শোনা যাচ্ছে। তো এই ধরনের একটা প্যারালাল আমি এখন ড্র করার চেষ্টা করছি, এবং actually I am trying to interpret differential geometry in this language now, other way round. তো সেখানে ডিফারেন্সিয়াল জিওমেট্রিতে কিছু কিছু যে প্যারাডক্সেস আছে সেগুলো কিন্তু আমি একটু ক্লারিফাই করতে পারছি। সেটাই হচ্ছে আমার নেক্সট বইয়ের সাবজেক্ট। মানে এই স্মুথ ম্যানিফোল্ড গুলো নিয়ে, স্মুথ ম্যানিফোল্ড। হ্যাঁ, স্মুথ ম্যানিফোল্ড, সেটা পোলারাইজড হচ্ছে, পজিটিভ নেগেটিভ, তাদের মধ্যে একটা নিউট্রাল পয়েন্ট থাকছে। পজিটিভ নেগেটিভ থাকলেই তাদের মধ্যে একটা নিউট্রাল পয়েন্ট থাকবে অবশ্যই। দ্যাট নিউট্রাল পয়েন্ট ক্যান অ্যাক্ট অ্যাজ এ ফ্রেশ ভ্যাকুয়াম। ওটা আর অন্য কিছু দিতে পারে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন করি, এই যে পজিটিভ নেগেটিভ দুটো অপোজিট পোল এক জায়গায় এক্সিস্ট করছে, মাঝখানে নিউট্রাল পোল রয়েছে, তা দুজনের মধ্যে রিলেশনটা কি থাকবে? মানে মেকানিক্যাল রিলেশনটা কি থাকছে তাদের মধ্যে? কোনো অ্যাট্রাকশন, রিপালশন, স্ট্যাগনেশনের কোনো কন্টিনিউয়াস প্রসেস চলছে কি তাদের মধ্যে? না, সেটা ইলেকট্রন প্রোটনের ক্ষেত্রে অ্যাট্রাকশন, সেটা যদি চার্জ হয় তো অ্যাট্রাকশন। মানে এটা একটা মডেল যেটা জেনারেলি সবকিছুকে ফেলে ফেলে অ্যাপ্লাই করতে পারবো। হ্যাঁ, যেরকম আমরা যেরকম বলি, আমরা এই শিবকে বলি নির্গুণ, নিরাকার, অরূপ, ঠিক আছে? তো সিম্বলিজমে এলে হবে না। নির্গুণ মানে কোনো গুণ নেই, কোনো গুণ নাই তার, কপালে আগুন, অতি বড় বৃদ্ধ স্বামী, সিদ্ধিতে নিপুণ, কোনো গুণ নাই তার, কপালে আগুন, কুকথায় পঞ্চমুখ, কণ্ঠ ভরা বিষ, আমার সাথে মিল নাই, দ্বন্দ্ব অহর্নিশ। খুব 14th সেঞ্চুরির কবিতা আছে একটা। তো শিব নির্গুণ মানে তার কিন্তু কোনো গুণ নেই। হি ইজ নাইদার গুড নর ব্যাড, বিয়ন্ড গুড ব্যাড বলা যায় নাকি? একটা খুব, এটা আমি বলবো গুণ ভ্যাকুয়াম, গুণ ভ্যাকুয়াম। এটা খুব একটা সিম্বলিক একটা সুন্দর এক্সপ্লেনেশন আছে গানে, যে কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, শিব যেন নাথিংনেস হয়ে শুয়ে রয়েছে, তার বুক থেকে একটা বিগ ব্যাং হলো, সেটা শক্তি হয়ে মা হয়ে বেরোলো। কি সুন্দর একটা রিপ্রেজেন্টেশন। এরকম এগুলো সিম্বলিক্যালি অনেক কিছু লোকে ঘাঁটা চটকানো করেছে, কিন্তু আমি পিওর লজিকটা ধরতে চাইছি। নির্গুণ মানে গুণ ভ্যাকুয়াম। এইবারে যেই একটা ভ্যাকুয়াম থাকবে তার চারপাশে কিন্তু একটা ম্যানিফোল্ড থাকবে, এটা কোয়াইট অটোমেটিক। এবং এটা জাস্ট অ্যানাদার ফর্ম অফ দ্য ভ্যাকুয়াম। এটা বুদ্ধিজমে হাইলি ইয়েকে ধর কি বলে, নাগার্জুনের থিসিস দেখা হয়। তো ও কিন্তু মানে বইয়ের পর বই, পাতার পর পাতা এটা ডিসকাস করেছে। শূন্যম শূন্যম সর্বং শূন্যম, দুঃখম দুঃখম সর্বং দুঃখম। আরে এই যে মিডিল পয়েন্ট যেটা বলছেন না উনি, ঠাকুরের এক্স্যাক্টলি আলোচনা আছে, আমার মনে পড়ছে। মনে আছে কোনটা বলতো? এমনি তো আরে এই যে নিউট্রাল জোনের কথা বলছেনই উনি। হ্যাঁ, নিউট্রাল জোনের কথা তো বলছেনই তো। হ্যাঁ, এই তো এক্স্যাক্ট এরকম আলোচনা আছে। অবশ্যই। আর উনি যেটা বলে, যে সর্বম চা ইউজ্যতে তস্য শূন্যতা ইয়স্য ইউজ্যতে, সর্বম না ইউজ্যসে তস্য শূন্যম, যেটা ছিল মহায়ান বুদ্ধিজমে। হ্যাঁ, মহায়ান বুদ্ধিজমে এটা নাগার্জুনের খুব ডিটেল ডিসকাশন আছে, যে এই লজিকটা কিন্তু ভেরি মাচ প্রেজেন্ট ইন ইন্ডিয়ান ফিলসফি, যে একটা ভ্যাকুয়াম স্টেট থেকে একটা সারফেস হয়, একটা বীজ অবস্থা থেকে একটা জিনিসের উৎপত্তি হয়, সেই জিনিসটা আনপোলারাইজ থাকে, সগুণ। এইবার সেটাকে আমরা পোলারাইজ করি অ্যাকর্ডিং টু আওয়ার বায়াস, এটা হিউম্যান মেকিং। মানে এটা আমি যদি ম্যাটারের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি, আনপোলারাইজড এক্সিস্টেন্স হবে ম্যাটারের, হয় কি? হ্যাঁ, এক্স্যাক্টলি। এটা আমাদের স্ট্যান্ডার্ড মডেল যদি ধরি, ইট স্টার্টস উইথ দ্য ভ্যাকুয়াম স্টেট,
সেখান থেকে একটা সারফেস হয়, যে সারফেসটা ভ্যাকুয়াম স্টেট আমরা বুঝবো। ভ্যাকুয়াম স্টেট বলতে হ্যাঁ ফিজিক্সের ভাষায় ভ্যাকুয়াম স্টেট বলতে কি বুঝবো ঠিক? না, স্ট্যান্ডার্ড মডেল স্টার্টস উইথ এ গ্রুপ, ঠিক আছে? উই স্টার্ট উইথ এ গ্রুপ, উই স্টার্ট উইথ দ্য সারফেস, উই স্টার্ট উইথ দ্য ম্যানিফোল্ড SU3 ক্রস SU2 ক্রস U1, ঠিক আছে? এটা একটা গ্রুপ। এখন এটা পেতে গেলে একটা ভ্যাকুয়াম স্টেট থাকে, আমাদের ইকুয়েশনস অফ মোশনে একটা রাইট হ্যান্ড সাইড একটা জিরো থাকে, দ্যাট ইজ কানেক্টেড টু দ্য ভ্যাকুয়াম স্টেট। তো এটা ডিফারেন্সিয়াল জিওমেট্রিকের ল্যাঙ্গুয়েজে আমি ঠিক এইভাবে ইন্টারপ্রিটেশনটা করছি, এটা সায়েন্সে খুব একটা ওয়েল নোন নয়। তো এখন আই হ্যাভ এ সারফেস নাও, SU3 ক্রস SU2 ক্রস U1, গ্রুপ মানে ইট গিভস মি এ জিওমেট্রি, group structure মানে it gives me a geometry, and you can call this geometry একটা surface. আচ্ছা, যেরকম ট্রায়াঙ্গেল আমি একে বোঝাতে পারি যে এই দেখো তিনটে সাইড আঁকলাম, তিনটে কোণা দেখা যাচ্ছে, এটা ট্রায়াঙ্গেল। এরকম না করে আমি কম্পিউটারকে কিভাবে বোঝাবো? কম্পিউটার তো দেখতে পারে না, কম্পিউটারকে বলবো যে এমন একটা জিনিস যেটাকে 60 ডিগ্রি ঘুরিয়ে দিলে ও একই জিনিস থাকে, অ্যাক্সিওম সেট করে দাও। হ্যাঁ, 120 ডিগ্রি ঘুরিয়ে দিলেও একই থাকবে। তো কম্পিউটারকে আমি এইভাবে বোঝাবো, সিমেট্রি দিয়ে বোঝাবো। যেমন ম্যাথমেটিক্সে প্রথম দিকে ইউক্লিড যেমন লাইন, পয়েন্ট ইত্যাদি গুলোকে ডিফাইন করার জন্য আগে একটা অ্যাক্সিওম সেট করেছিল। এক্স্যাক্টলি। তো এটা তোমাকে গ্রুপ বলছে, ইট গিভস ইউ এ সিমেট্রি। তো আমাদের যে স্ট্যান্ডার্ড মডেল, যেখান থেকে ইলেকট্রন, প্রোটন, বোসন, ডব্লিউ বোসন, জেড বোসন, সব কিছু আসছে, ইট স্টার্টস ফ্রম এ সিমেট্রি গ্রুপ। সেই গ্রুপটাকে আমি বলছি SU3 ক্রস SU2 1। আমি যে গ্রুপটার কথা বলছি SU3 ক্রস SU2 ক্রস U1, ট্রায়াঙ্গেলটা যেরকম একটা 2 ডাইমেনশনাল জিওমেট্রি। হ্যালো? হ্যাঁ শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে। So this SU3 cross SU2 cross U1 যে গ্রুপটা, it doesn't give a 3-dimensional, 2-dimensional, it doesn't give a physical geometry. এটা একটা abstract gauge space, but it gives a geometry. Still it gives a geometry. তো সেখানে আবার আমি ঠিক এই অ্যানালজি ধরে আমি কিন্তু অ্যানালিসিসটা করতে পারি যে একটা ভ্যাকুয়াম স্টেট থেকে, একটা সিড স্টেট থেকে একটা জিওমেট্রি পেলাম, সারফেস, ম্যানিফোল্ড। এবার সেইটা যখন পোলারাইজড হচ্ছে, তখন কিছু পজিটিভ পার্টিকেলস হচ্ছে, নেগেটিভ পার্টিকেলস হচ্ছে, পজিট্রনস হচ্ছে, ইলেকট্রনস হচ্ছে। আই এম ট্রাইং টু ড্র দ্যাট অ্যানালজি, এবং আমার ক্যালকুলেশন কিন্তু ঠিকই চলছে, মোটামুটি এগুচ্ছে। এর কিছুটা এক্সিস্ট করছে, এটাকে ওই ইয়াং মিলস থিওরি বলে কিছুটা নোন, কিন্তু এটা আমি আরো ডিটেলসে, মানে আই এম ট্রাইং টু ড্র এক্সাক্ট প্যারালালস উইথ ইয়াং মিলস বলতে ওই মাস গ্যাপ, যে ওই মাস গ্যাপ। ইয়াং মিলস হচ্ছে এই স্ট্যান্ডার্ড মডেলের এই ধরনের একটা জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন, গেজ থিওরি তো, স্পেশাল ইউনিটারি গ্রুপের। হ্যাঁ, গেজ থিওরির একটা জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন আমরা ইয়াং মিলস থিওরি থেকে পাচ্ছি। তো অনেকটাই আছে, কিন্তু কিছু ফাঁকফোকর আছে, আমি সেইগুলোকে একটু ভালোভাবে অ্যানালাইজ করার চেষ্টা করছি। আচ্ছা, এখানে আমি বিষয়টাকে একটুখানি অন্য জায়গায় নিয়ে যাচ্ছি। আমরা শুরুতেই কথা বলেছিলাম যে আমরা টু মুভ ব্যাকওয়ার্ড অ্যাজ ওয়েল অ্যাজ ফরওয়ার্ড। তো ব্যাকওয়ার্ড ব্যাপারটা তুমি বেশ ভালোভাবেই ব্যাখ্যা করলে। আমি একটুখানি সামান্য একটু ফরওয়ার্ড মুভমেন্টের ব্যাপারটা নিয়ে আলোচনা করে আপাতত আজকের মতো আলোচনাটা শেষ করব। তো সেই ব্যাপারে একটুখানি আলোকপাত করবে, এবং এই সূত্র ধরে যেমন আমরা ব্ল্যাক হোলের কথা শুনি বা ওয়ার্ম হোলের কথা শুনি, এই ব্যাপারগুলো ফিউচারেতে যাওয়ার ব্যাপারে প্রসঙ্গে বা সেই পরিপ্রেক্ষিতে এই বিষয়গুলোকে একটুখানি যদি সংক্ষেপে আলোচনা করো, তাহলে ব্যাপারটা সম্পূর্ণ আলোচনাটা সম্পূর্ণ হয় আজকের মতন। একটুখানি এর ব্যাপারে কিছু বলো। ওয়ার্ম হোল, ব্ল্যাক হোল, এগুলো আমাদের এক্সপেরিমেন্টাল ধরাছোঁয়ার একেবারেই বাইরে, এগুলো পুরোপুরি থিওরিটিক্যাল জিনিস। এগুলো দিয়ে ইন দ্য ফিউচার টাইম ট্রাভেল প্র্যাকটিক্যাল কিনা এখন যতদূর আমরা জানি অলমোস্ট ইম্পসিবল।
ইন দ্য ফিউচার যদি আমরা কোন রকম টেকনোলজি, এগুলো সব আইনস্টিনিয়ান থিওরি থেকে আসছে, ওয়ার্ম হোল, ব্ল্যাক হোল, এগুলো সব আইনস্টিনিয়ান অ্যাপ্রোচ থেকে আসছে, যে আমরা লাইটের চেয়ে ফাস্টার যেতে পারি না বাই অ্যাক্সিলারেশন, কিন্তু আমরা স্পেসের কার্ভেচারকে ম্যানিপুলেট করে যদি টানেল করে যায় অন্য একটা জায়গায়। এখন এগুলো এক্সোটিক থিওরি হিসেবেই আছে, এর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অ্যাট প্রেজেন্ট অলমোস্ট ইম্পসিবল, ইন প্রিন্সিপাল নট পসিবল অ্যাট প্রেজেন্ট। কারণ ওখানে যেমন ওয়ার্ম হোল ইজ নট স্টেবল, ওয়ার্ম হোল যদি আমি একটা ওপেন আপ করতেও পারি, কয়েক মিলি সেকেন্ড বা মাইক্রো সেকেন্ডের জন্য ওটা থাকবে, তারপর আবার ওটা বন্ধ হয়ে যাবে। ওটা কি ওই গ্র্যাভিটেশনাল পুল দিয়ে করতে হবে নাকি? না, ওটা একটা আইনস্টাইনের থিওরি বলছে যে স্পেস টাইম ইজ কার্ভড, আমরা ফ্ল্যাট স্পেস টাইমে বসবাস করছি না, স্পেস টাইম ইজ কার্ভড। এখন কার্ভ করতে করতে এতটাই কার্ভ হলো যে একটা খুব দূরের পয়েন্ট কার্ভ করে আমার কাছে চলে এলো। সেটা ন্যাচারালিও হতে পারে, আবার আমি সেরকম টেকনোলজি ডেভেলপ করলে আর্টিফিশিয়ালিও করতে পারি। করে আমার যদি দুটো পয়েন্ট, একটা ডিস্টেন্ট পয়েন্ট আর আমার কারেন্ট পয়েন্টের মধ্যে যদি একটা এইভাবে আমি একটা সুড়ঙ্গ খুলে দিতে পারি, ওয়ার্ম হোল, সেটা এমনি আমি যদি ম্যানিফোল্ড দিয়ে অ্যাক্সিলারেট করে করে যাই, তাহলে আমার ওখানে যেতে বিলিয়নস অফ লাইট ইয়ার্স লাগবে। কিন্তু আমি তো অ্যালং দ্য সারফেস অ্যাক্সিলারেট করে যাচ্ছি না, আমি টানেল করে যাচ্ছি, একটা গর্ত খুঁড়ে এখান থেকে স্পেসটা কার্ভড হয়ে গেছে। যেরকম এরকম একটা পাতা দেখা যাচ্ছে, পাতা আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে হয়তো কয়েক বিলিয়ন লাইট ইয়ার্স লাগবে, কিন্তু আমি যদি এই পয়েন্টটাকে এইখানে নিয়ে আসি কার্ভ করে, আচ্ছা, তাহলে আই ক্যান জাম্প। আচ্ছা, এই কনসেপ্ট। তো ওই জাম্প করতে গেলে তো আমাকে পাতা থেকে ওই পাতা মানে একটা জাম্প নিতে হয়। ওই জাম্প নেওয়ার স্টেজটা নট স্টেবল। আচ্ছা, ওই তখন একটা ওয়ার্ম হোল খুলে যাবে। এই দুটো পয়েন্ট যখন এক জায়গায় আসবে, তখন এই দুটো পয়েন্টের মধ্যে একটা ওয়ার্ম হোল খুলে যাবে। আপ টু দিস ইজ ফাইন, ম্যাথামেটিক্স ইজ ফাইন, ম্যাথামেটিক্যালি আই গেট যে এগুলো এত দুটো কাছাকাছি চলে এলো, একটা ওয়ার্ম হোল খুলে গেল, কিন্তু দ্যাট ওয়ার্ম হোল ইজ নট স্টেবল। আচ্ছা, এবার অনেক অনেক বিভিন্ন থিওরি আছে, এ বলছে এভাবে স্টেবল করো, ও বলছে এভাবে স্টেবল করো, এগুলো এতটাই ফার ফেচড যে এগুলো এক্সোটিক থিওরি হিসেবেই এখনো আছে, এগুলোর কোনো প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন আমরা ভাবছি না। বা আমার সহজ ব্যাপার হচ্ছে যে আমি ফিউচারে গিয়ে এটা জাস্ট একটা পাস্টে গিয়ে একটা এক্সোটিক ব্যাপার করে দেখালাম, এর মধ্যে আমি কোনো ইমিডিয়েট থ্রিল খুঁজে পাচ্ছি না। এখন অনেক ইমিডিয়েট প্রবলেমস আছে, বরঞ্চ আমি যদি নেগেটিভলি ফিউচারের ক্ষেত্রে বলছো নাকি না পাস্টের ক্ষেত্রে বলছো? না, মানুষের সমাজের জন্য এটা কি কাজে লাগবে? আমি যদি অ্যাপ্লিকেশন নেই। আচ্ছা, একটা হতে পারে যে এর ফিলসফিক্যাল অ্যাসপেক্ট আমি যদি এর মধ্যে ক্ল্যারিটি আনতে পারি, হ্যাঁ, that liberates the human race in general. Knowledge can liberate human race, হ্যাঁ, কিন্তু আমি সেটা করে দেখালাম, একটা বেশ সাবাসীর ব্যাপার, তার বেশি তো আমি কিছু দেখছি না। বরঞ্চ আমি দেখছি যে যদি একটা ইলেকট্রন আর দুটো ইলেকট্রনকে একটা বাউন্ড স্টেটে ফেলে একটা যদি সুপার কন্ডাক্টিং কিছু স্টেট পাওয়া যায়, দিস আর মোর ইন্টারেস্টিং টু মি রাইট নাও। সেটা মানব সভ্যতার ক্ষেত্রেও কাজে লাগবে। হ্যাঁ 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 স্যার, এখানে একটা প্রশ্ন আছে যে ব্যাপার হচ্ছে এই সব কিছু দেখছি আমরা অ্যাজ এ অবজারভার। আমার একটা প্রশ্ন বহুদিন ধরেই আছে যে এই যে লাইফ অ্যাজ এ হোল ব্যাপারটা তো আমরা বুঝতে পারি না, যে অ্যাটম প্রোটন এগুলোকে আমরা ধরে রাখছি নন লিভিং, এগুলোর কংগ্লোমারেট করতে 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 হঠাৎ লাইফ চলে আসছে ইকুয়েশনে। হ্যাঁ, এই লাইফটাকে ব্যাপারটা কি? এ তো ফিজিক্স, তো অ্যাকর্ডিং টু ফিজিক্স যদি আমি যাই, এটা লাইফলেস সবকিছু। অনেক কঠিন কঠিন কথা শুনেছি যে ডিএনএর এত মিক্সচার টিক্সচার এগুলো মিলে যত জটিল হলো তত একটা সেন্স অফ মাইন্ডনেস, ব্রেন অ্যাক্টিভিটি, বুঝলাম।
কিন্তু আমি অ্যাজ এন অবজারভার আমি দেখছি যে আমি বলে সারা দুনিয়াটা সিমুলেশন হতে পারে আমার কাছে, কিন্তু আমি আছি এই ব্যাপারে তো আমি শিওর। এই বোধটা কোথা থেকে আসলো? এখন এইগুলোকেই আমি বলছি ফিলসফিক্যাল ক্ল্যারিটি। এখন এগুলোর সম্বন্ধে যদি একটা ফিলসফিক্যাল ক্ল্যারিটি নিয়ে আসা যায়, দ্যাট ইজ গুড ফর দ্য হিউম্যান সিভিলাইজেশন। ঠিক আছে, তো তুমি এই ফিলসফিক্যাল ক্ল্যারিটির কথা বলছো। তো ইন দিস ম্যাটার যেটা বলতে হয় যে ওয়েস্টার্ন সায়েন্স ইজ এক্সট্রিমলি কনফিউজড। আমি এইগুলোকেই ক্ল্যারিফাই করার চেষ্টা করছি। ঠিক আছে, ওয়েস্টার্ন সায়েন্স ইজ এক্সট্রিমলি কনফিউজ, এবং ইস্টার্ন সায়েন্স আমাদের ইন্ডিয়ান ফিলসফি যদি দেখো একদম জলের মতন পরিষ্কার এই জিনিসগুলো, কোথাও কোনো কনফিউশন নেই। কারণ আমরা লাইফ জিনিসটাকে অ্যাকসেপ্ট করি না, আমরা প্রাণ বলে একটা জিনিস অ্যাকসেপ্ট করি। অ্যান্ড প্রাণ ইজ এ ডেড অবজেক্ট, প্রাণ ইজ নাথিং লাইভ। প্রাণ করেসপন্ডস টু ব্রেথ, এর বাহ্যিক এক্সপ্রেশন হচ্ছে ব্রেথ। তো এখন এটা এখানে আরেকটা ইয়ে আছে, বলবো? বলো। হ্যাঁ, তা এই যে আপনি যে এর কথা বলছেন, এখানে একটা আছে দৃগ্দৃশ্য বিবেকা। এখানে বলছে যে যা দ্যাট হুইচ আই ক্যান সি ইজ নট মি। এইভাবে দেখতে দেখতে শঙ্করাচার্যের লজিক, দৃগ্দৃশ্য বিবেকা। হ্যাঁ, তো যা আমি বেদান্তের লজিক। হ্যাঁ, তা আমি যা দেখতে পারি বা যা আমি মেজার করছি সেটা আমি না। এইভাবে ফিল করতে করতে দেখছি আমার মনটাও চেঞ্জ হচ্ছে। বিকজ 10 বছর আগে আমি পরীক্ষায় বসেছিলাম, সেটা আমি বুঝতে পারছি আমি ছিলাম, বাট আমার মনটা চেঞ্জ হয়ে গেছে। তখন গালি দিলে রেগে যেতাম, এখন আমি রাগছি না। মন চেঞ্জ হয়েছে, আর আমি মনকে অবজার্ভ করতে পারছি, মানে মন আমি না। এই যে নেতি করতে করতে যে আমি ফিলিং আছে, তা এখানে তো একটা ধরে নেওয়া হচ্ছে আমি বলে একটা কিছুকে তো ধরে নিচ্ছে। এইখানে এটাকে কি লাইফ বলা যেতে পারে? না, এটাকে অ্যাওয়ারনেস বলা যেতে পারে, নট লাইফ। এক্স্যাক্টলি, এখানে আমি আরেকটা কথা যোগ শোনা গেল না? হ্যাঁ, বলো। এখানে আমি একটু মিস করে সিগন্যাল লুজ করে, সেটাকে লাইফ বলা হবে না, সেটাকে বলা হবে অ্যাওয়ারনেস। আমি এই প্রসঙ্গে কথা বলতে চাইছি প্রসেনজিৎ, যে আমরা এখানে কনসিয়াসনেস ব্যাপারটা আমার মনে হয় বেশ রিলিভেন্ট লাগছে। সেটা কনসিয়াসনেস চেতনা, চেতন সে বস্তু, বা আমার মস্তিষ্ক বস্তু, তো ম্যাটার এটা, মস্তিষ্ক মধ্যে কনসিয়াসনেস আছে, সে সাড়া দিচ্ছে, সে ফিল করতে পারছে এবং রিপ্লাইও দিচ্ছে। সেই কনসিয়াসনেসটা অন্যান্য ম্যাটারের ক্ষেত্রে নেই, নাকি খুব লোয়ার লেভেলে আছে? এটা এই বিষয়ে কিছু বলা যেতে পারে কি? না, এখানে একটা প্যারাডাইম শিফট দরকার। প্যারাডাইম শিফটটা হচ্ছে যে ওয়েস্টার্ন সায়েন্স শুরু করছে যে দ্য মেটেরিয়াল ইউনিভার্স ইজ অবজেক্টিভ। ঠিক আছে, এবং আমি এই মেটেরিয়াল ইউনিভার্সটাকে মডেল করছি। Physics is very successful, chemistry is very successful, biology is somewhat successful, এবং আমি বলছি যে এই যে কনসাসনেসটা, দ্যাট ইজ এ বাই প্রোডাক্ট অফ দ্য ব্রেন। ঠিক, আচ্ছা। তো এখানে অনেক প্যারাডক্সেস আছে, প্যারাডক্স গুলো এক এক করে লিস্ট করতে শুরু করলে পাতা ভরে যাবে, প্রচুর প্যারাডক্স আছে। তো সেই জন্য সায়েন্স, ওয়েস্টার্ন সায়েন্স অলওয়েজ গিভস ইউ প্যারালাল থিওরিজ, যে হ্যাঁ এখানে একটা থিওরি আছে থিওরি অফ রিলেটিভিটি, সেখানে একটা থিওরি আছে কোয়ান্টাম মেকানিক্স। একটাকে স্যাটিসফাই করে না একটা আরেকটাকে, না, দে অ্যাকচুয়ালি কন্ট্রাডিক্ট ইচ আদার। তো সেখানে ইস্টার্ন ফিলসফিতে কিন্তু কোনো কন্ট্রাডিকশন নেই। Eastern philosophy asks for a paradigm shift. Eastern philosophy মানে Indian philosophy বলছে যে that awareness is a pure subject, it's not an object. And the material universe that you see, এটা হচ্ছে byproduct of that awareness, byproduct of that consciousness. তো এখানে কিন্তু এখানে কোনো প্যারাডক্স নেই, a purely logical system, কোনো axioms নেই, কোনো প্যারাডক্স নেই, সবকিছু লজিক্যালি বিল্ড আপ করা যায়। বাট ইউ নিড দ্যাট প্যারাডাইম শিফট, যে আমি মেটেরিয়াল ইউনিভার্সকে এক্সপ্লেন করব ফ্রম দ্য অ্যাওয়ারনেস। আর ওয়েস্টার্ন ফিলসফি
ওয়েস্টার্ন ফিলসফি আউট থেকে ইন, আমরা হচ্ছে ইন থেকে আউট। হ্যাঁ হ্যাঁ, এটা পুরো প্যারাডাইম শিফট। তো যাই হোক, আজকে আমরা তাহলে আলোচনাটা আপাতত এখানেই শেষ করি। আশা করি আরেকদিন আমরা বসবো এবং আরো বিস্তারিত এই বিষয়ে আলোচনা করব, যদি প্রফেসর প্রসেনজিতের একটু সময় থাকে এবং সৌভিকও অনেক। আজকে আমরা দীর্ঘ আলোচনার মধ্যে দিয়ে আমাদের টাইম ট্রাভেল নিয়ে আমরা অনেক কিছু জানতে পারলাম প্রফেসর প্রসেনজিৎ সিংহদেবের কাছ থেকে। তিনি এই বিষয়ে যে গভীর আলোচনা করেছেন, চিন্তা ভাবনা করেছেন এবং গভীর অধ্যয়ন করেছেন, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এই আলোচনার মধ্যে দিয়ে এমন এমন বিষয়ে আকর্ষণীয় ইন্টারেস্টিং বিষয়ে উঠে এলো, এগুলোর ওপর আলাদা করে আবার আলোচনা করা যেতে পারে। আমরা পরবর্তীকালে ক্রমপর্যায়ে আমরা বিভিন্ন বিষয়ে তার কাছ থেকে জানার চেষ্টা করব। সেটা যেমন বিজ্ঞান থেকে দর্শনে চলে যাচ্ছে, দর্শন থেকে আবার বিজ্ঞানে ফিরে আসছে, পশ্চিমের দর্শন, প্রাচ্য এবং পাশ্চাত্যের দর্শন, প্রাচ্য এবং পাশ্চাত্যের বিজ্ঞান, সেই ধর্ম বিজ্ঞানকে কেন্দ্র করে বিভিন্ন বিষয়গুলো উঠে আসছে। সেগুলি নিয়ে আমরা বিস্তারিত পরবর্তীকালে আলোচনা করব। আজকের মতন আলোচনা আমরা এখানেই শেষ করি। আবার দেখা হবে। ধন্যবাদ।